না ফোন সবসময় হাতে রাখবে। হ্যাঁ ল্যাপটপটা চালু করে দাও নিলে। না লাস্ট যেখানে দেখছি এই পর্যন্ত ছিল, এই দেখো এ পর্যন্ত ছিল, এই যে পর্যন্ত, মানে অল্প একটু আগে বলতে যেখান থেকে এটা নাই আর কি, তাও 10 মিনিট হবে। কি করবো আবার ছাড়বা নাকি? দিস টি শার্টের কি অবস্থা? আচ্ছা, টেকনিক্যাল ত্রুটির জন্য সম্ভবত ওয়াইফাই ডিস্টার্ব করছে আর কি, যার জন্য হচ্ছে লাইভটা অফ হয়ে গেছিলো আর কি। আমি সমস্যা আবার শুরু করতেছি। হ্যাঁ এ পর্যন্ত ছিল, তোমরা অনেকে কমেন্ট করতেছি এ পর্যন্ত ছিল, আমি এখান থেকে আবার শুরু করবো, সমস্যা নেই আর কি, চিন্তার দরকার নেই, চিন্তা করিয়ে না, আমি শুরু করতেছি আবার এখান থেকে। আচ্ছা এটা মুছে দিচ্ছি আপাতত, এটা তো বুঝছেনই আপনারা, এই যে শেলটা তৈরি করেছিলাম লেয়ারগুলো, তো বোঝাই হয়ে গেছে, আমি এখান থেকে আবার শুরু করতেছি। এটা সাউন্ড দিও না, সাউন্ডটা মিউট করে দিয়ে দাও, এটা ঘুরে এখানে দাও যাতে আমি দেখতে পারি, তাহলে বুঝতে পারবো যে কখন অফ হয়ে যাচ্ছে কিনা। বাবারে এবার থাক, ঠিক আছে থাক। আচ্ছা হ্যাঁ, এই পর্যন্ত ছিল আর কি, যে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। এখন যেহেতু এটা আব্বাউ নীতিটা কার আব্বাউর, তা আমরা আব্বাউকে জিজ্ঞেস করবো এখন যে উচ্চ শক্তির স্তর কোনটা আর নিম্ন শক্তির স্তর কোনটা, এখান থেকে আমাদের কথাবার্তা শুরু। তা আব্বাউ আমাদেরকে এটা বোঝার জন্য বলতেছে যে আমরা এই যে কক্ষপথের কথা বলতেছি, এইটা হচ্ছে সেন্টারে প্রোটন ইলেকট্রনগুলো গেল, আমাদের মতে বা আব্বাউর মতে এইটা হচ্ছে প্রথম শেল, নাম কি কে, এরপরে এটা দ্বিতীয় শেল, নাম হচ্ছে এল, এরপরে এটা তৃতীয় শেল, নাম হচ্ছে এম, এইভাবে ক্রমান্বয়ে শেলগুলো ছিল, এটা আপনারা দেখছেন, আমি আর দেখাচ্ছি না। তো এখন আব্বাউ বলতেছে যে এই যে লেয়ারগুলো দেখতেছি আমরা, প্রত্যেকটা লেয়ারে অরবিটাল থাকবে, এটা হচ্ছে এস পি ডি আর এফ, এইটা দেখতে অনেকখানি ইউনিটের মতো বা ফ্লোরের মতো। ধরে নেন এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের কে মানে প্রথম তলায় শুধু এস ইউনিট আছে, মানে একটা ইউনিট আছে ধরে নিচ্ছে, দ্বিতীয় তলা এটাতে ইউনিট আছে ধরেন এসপি, এরকম আর কি, তৃতীয় তলা ইউনিট আছে এসপিডি, এরকম বিভিন্ন স্তরে বা বিভিন্ন লেয়ারে এরকম উপকক্ষপথ আছে, তার মানে এক একটা তলাতে আবার ইউনিট করা আছে, ঘটনাটা এমন আর কি। ওকে, তাহলে এই আব্বাউ নীতি আমি এখানে পুরোটা লিখি, তাহলে এরকম দাঁড়াবে, ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে, এটার মানে হচ্ছে আব্বাউর মতে প্রথমে এস একটা অরবিটালের নাম দিচ্ছে, এই যে এস অরবিটাল, এরপরে বলতেছে এসপি অরবিটাল, এরপরে এসপিডি, এরপরে হচ্ছে এসপিডিএফ, আব্বাউর মতে এভাবে লিখলো, এবং আব্বাউ বলতেছে যে এখান থেকে যদি আমরা মিররিং করি, এটার উল্টাটা হবে না, এখানে যদি আয়না ধরে রাখি তাহলে সবার আগে আসবে কি এসপিডিএফ, এরপর কি আসবে এসপিডি, এরপরে কি আসবে এসপি, লাস্টে কি আসবে বলেন এস। এরপর যদি আমরা এটাকে নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, ওকে, এগুলো হচ্ছে নাম্বারিং। ঘটনাটা এমন
আব্বাও যেটা বলতে চাচ্ছে যে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। আব্বাওর মতে এই একটা লেয়ার বা স্তর, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এটা এবং এটা, এই কটা হচ্ছে স্তর। এই স্তরের ভিতরে প্রথম থেকে যদি স্তরগুলোতে আমরা আসি, এই স্তরটা উপর থেকে নিচের দিকে আসবো, তাহলে এইটাতে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এরকম আর কি, এইভাবে আসতেই থাকবো। ওকে, কি বোঝা গেল খেয়াল করেন। ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে, তার মানে এটা নিম্ন শক্তির স্তর, এইটা আরেকটা নিম্ন শক্তির স্তর, এটা থেকে এটা আবার বড়, এইটা নিম্ন শক্তির স্তরে, এইটা ছোট, সবচেয়ে ছোট, তারপর এটা, এইটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, মানে একটা রাস্তা এটার উপর থেকে নিচে আসতে লাগবে অলওয়েজ। এবং প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এবং সবসময় উপর থেকে নিচে আসবো। তাহলে যদি পুরাটাকে আমরা এখন সামারি করে টানি কেমন হবে? প্রথমে পাবো কি 1s, এরপরে হবে 2s, এরপরে 2p, এরপরে 3s, এরপর 3p, সরি 3s এর পরে, হ্যাঁ 3p, 3p, তারপরে 4s, এরপরে দেখো 3d, 4p, 5s, এরপরে 4d, নিচে আসো 5p, 6s, আবার উপরে যাই, কে রে বলেন এখান থেকে না, তাহলে কি 4f, 5d, 6p, লাস্টে আসো 7s, আবার উপর থেকে আসেন 5f, 6d, 7p, 8s। বোঝা গেল কি করছি আমরা? আব্বাও যেরকম বলছে যে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে মানে চলতে থাকার সময় নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। নিম্ন শক্তির স্তর মানে আব্বার কথা সবচেয়ে ছোট স্তর 1s, এরপরে 2s, তারপরে 2p, তারপরে 3s। এখন আব্বাও এটা পাইলো কই? এটার একটা তথ্য পরবর্তীতে প্রমাণ সে করে যাবে, এটা এখন প্রমাণ করবো না, হ্যাঁ পরে প্রমাণ করবো, কাজ আছে আরও। এনএল বের করবো, বহুতগুলো মান বের করার পরে এটা প্রমাণ আমরা করতে পারবো। এখন আব্বাও বলতেছে যে এই যে অরবিটালগুলো আছে, দেখা যায়, হ্যাঁ এই যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোতে প্রথমে এস অরবিটাল ইলেকট্রন থাকে 2টা, এরপর 6, এরপরে 10, এরপরে 14, এরকম। তাহলে কেমন হবে? প্রথম ইলেকট্রন থাকে 2টা এসে, এরপরে এসে 2টা, পিতে 6, এরপর 2, এরপরে 6, এরপরে 2, এরপরে 10, 6, 2, 10, 6, 2, এটাতে 14, 10, 6, 2, 14, 10, 6, 2। কি গেল? এটা গেল ইলেকট্রন বিন্যাস। এই যে জিনিসটা লিখলাম এটাই মূলত ইলেকট্রন বিন্যাস। যেমন আমরা যদি সোডিয়ামের কথা বলি, 11 নম্বরে আছে পারমাণবিক ভর হচ্ছে 23। এখান থেকে আমরা দেখছিলাম প্রোটন আছে 11টা, ইলেকট্রন 11টা, নিউট্রন আছে কয়টা? 12টা। তো প্রোটন আর নিউট্রন নিয়ে আমাদের কোনো কাজ নাই, এই যে 11টা ইলেকট্রন আছে এটা নিয়ে কাজ। তাহলে 11টা ইলেকট্রন আমি কীভাবে সাজাবো? নিয়ম হচ্ছে প্রথমে 1s লিখবো, তাহলে 1s এর পর কী থাকে? মাথার উপর 2, এরপর 2s, 2s এর মাথার উপর 2, এরপরে 2p, 2pর মাথার উপরে 6, এরপর 3s, 3s এর মাথার উপরে 2। যদি আমরা 2 দেই তাহলে গুণে দেখো একটু, 2 2 4, 6 4 10, আর 2 12 হয়ে গেছে। তো এখানে 2 না হয়ে হবে কি? 1 হবে। অর্থাৎ 11টা ইলেকট্রনের জন্য প্রথমে 2টা, এরপরে 2টা, এরপরে 6টা, 10 আর একে কত? 11। বোঝা গেল? এখন এটাকে যদি আমরা ডিজাইন করে দেখি আর কি, ধরো সোডিয়ামটা এবার এখানে এসে দেখবো, এই যে একটা সোডিয়াম পরমাণু, এই পরমাণুটাকে আমরা দেখতে চাই। খেয়াল করো একেবারে সেন্টারে কি আছে? প্রোটন আর নিউট্রন। আমি আর লিখতেছি না। 1 নম্বর যে লেয়ার, এই যে 1 নম্বর, এই 1 বলতে মূলত কে শেলকে বোঝানো হচ্ছে। কে মানে এই যে এই শেলটা, এই শেলটাতে ইলেকট্রন আছে মোট 2টা, কারণ যেহেতু 1s 2, এই 2 ইলেকট্রনের ভিতর ধরে নিচ্ছে একটা ইলেকট্রন এখানে আছে, আর একটা ইলেকট্রন আছে এই ঠিক উল্টা দিকে এখানে। আমি আপাতত আমার মতো করে ইলেকট্রনগুলো ধরে নিচ্ছি এবং আপনাদেরকে এভাবে বোঝার জন্য বলতেছি। পরবর্তীতে তা আমাদের আরও ঠিকঠাক করে নিতে পারবো। এখন আমরা যেরকম বোঝাচ্ছি এরকম বোঝালে খুবই সুবিধা হবে তোমাদের বোঝার জন্য আর কি। বুঝিও 2 নম্বর যে লেয়ার, 2 নম্বরের লেয়ারে এখানে আছে 2টা ইলেকট্রন, পরবর্তীতে 6টা ইলেকট্রন। তাহলে 2 নম্বরে প্রথমে এসের জন্য যে 2টা ইলেকট্রন, একটা দিচ্ছে সবার মাথার উপরে, আর একটা পুরো 180 ডিগ্রি ঘুরে এসে এখানে দিচ্ছে। বুঝছো? কোনটা গেল বলো তো? 2s এর 2টা গেছে শুধু। এবার পিতে আসো, পিতে কটা? 6টা আছে, এই 6টা আমি দিচ্ছি এখানে 1 2 3 4 5 6। বোঝা গেল? তাহলে এখানে গেল 2 এর 2টা, আর গেল পিতে 6টা। 3 নম্বরে আসো। 3 নম্বরে বলা হচ্ছে
ইলেকট্রন আছে একটা, এই যে 3 নম্বর ইলেকট্রনগুলো, এই যে 3 নম্বর লেয়ার, এটা এই ইলেকট্রনটা এখানে আছে, একটা ইলেকট্রন। বোঝা গেল? তাহলে কি পাওয়া গেল বলো তো? সোডিয়ামের কাছে ছিল 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, 12টা নিউট্রন। এর ভিতরে প্রোটন আর নিউট্রনটা মাঝখানে পুঞ্জীবিত অবস্থায় ছিল, আর ইলেকট্রন ছিল 11টা, প্রথমে ছিল 2টা, এরপরে 8, এরপরে 1টা। বোঝা গেছে? এটা হচ্ছে পরমাণুর ডিজাইন বা সোডিয়ামের ডিজাইন। এখন সায়েন্টিস্ট এখানে বলতেছে যে এই ইলেকট্রনগুলো কক্ষপথে সবসময় চারিদিকে ঘূর্ণায়মান থাকে, এবং এই যে ঘূর্ণায়মানের কথা বলা হচ্ছে, দেখো এখানে এইভাবে ঘুরে আর কি, এটা ঘুরে এখানে আসলে এটা ঘুরে এখানে আসবে, এটা ঘুরে এখানে আসলে এটা ঘুরে এখানে আসবে, এরকম আর কি, এই যে এরকমভাবে। বোঝা গেল? তাহলে এটা ঘুরে এখানে আসবে, এটা ঘুরে এখানে যাবে। তাহলে দেখো খেয়াল করে, এই যে লাস্টের কক্ষপথটা, এই কক্ষপথে একটা ইলেকট্রন এভাবে রাউন্ড করে ঘুরতে থাকবে। আমরা যেটা দেখাচ্ছি এটা ততক্ষণ থেকে যেটা দেখলাম, এটা তোমরা টপিকের নাম দিতে পারো পরমাণু ডিজাইন, যেটা তোমরা দেখছিলে একটু আগে। ওখানে যেরকম দেখা গেছিলো যে একেবারে ভিতরে প্রোটন আর নিউট্রন, এরপরে বাইরের দিকে থাকে ইলেকট্রন, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেরকম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একেবারে ভিতরে থাকবে নিউক্লিয়াস একদম মাঝখানে, এরপর থাকে প্রোটন নিউট্রন, আর ইলেকট্রন যেগুলো 11টা থাকে এগুলো চতুর্দিকে এরকম লেয়ার আকারে থাকে, এবং এই লেয়ার ইলেকট্রনগুলো কী করে নিজেরা সর্বদা ঘুরতে থাকে আর কি। তাহলে এমন দেখাচ্ছে, ভিজুয়ালাইজ করলে এরকম দেখাবে। এটা একটা সেন্টার, এই সেন্টারের মাঝখানে ধরো আমার হাতটা এখানে, প্রোটন নিউট্রন মাঝখানে আছে, আর ইলেকট্রনগুলো ধরো 2টা ইলেকট্রন এখানে ঘুরতেছে, পরের লেয়ারে 8টা ইলেকট্রন এভাবে ঘুরতেছে, লাস্টে একটা ইলেকট্রন এভাবে ঘুরতেছে আর কি। কী গেল ততক্ষণে? পরমাণুর ডিজাইন গেল। এবার আসো আমরা তাহলে এরকম করে আরও কটা পরমাণুর ডিজাইন দেখি। ওকে, এবং আমরা একসাথে একটা জিনিসও জানবো যে পরমাণুগুলো এক্ষেত্রে কীরকম আচরণ করে। আচ্ছা, আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি। আচ্ছা, আগে তো কমেন্টগুলো চলে গেছে, এই কমেন্টটা তো নাই। যারা কমেন্ট করবেন তারা এখানে একটু করেন, কোনো প্রশ্ন থাকলে এখানে করেন। হ্যাঁ, হ্যাঁ, সংজ্ঞা পর্যন্ত ছিল। তারিকুল ইসলাম লিমন ভাই কমেন্ট করেছেন। শিমু আহমেদ 1S পর্যন্ত ছিল। হ্যাঁ, ওখান থেকে শুরু করেছে। আবার আমি যে পর্যন্ত বুঝাইলাম, হ্যাঁ, এ পর্যন্ত আপনারা মোটামুটি বুঝছেন কিনা একটুখানি আমাকে বলেন। জি হ্যাঁ, সংজ্ঞা থেকে শুরু করছি, 1Sগুলো পাইননি, 1S থেকে শুরু করছি। আবার আপনি বোঝার কথা। শরীফ হাসান ভাই বুঝছেন, ধন্যবাদ। রাকিব ফিরকার ভাই বুঝছেন, জি। শরীফুল হক ভাই, আপনার জন্য ভাই ভালোবাসা বিরাম, জি ধন্যবাদ। আপনারা বুঝছেন, ভালো লেগেছে। এখন আমি সামনের দিকে যাব। হ্যাঁ, যত সামনে যাব বিষয়গুলো ক্রিটিক্যাল হতে থাকবে একটু একটু করে। আর আপনারা অনেকেই আছেন এরকম যারা চিন্তা করতেছেন যে ভাই এগুলো জিনিস আগে থেকেই শিখছি, 9, 10-এ শিখছি, পরবর্তীতে পলিটেকনিক্যালেও শিখছি। আমি বলবো আপনারা তারপরে আর একটু বসেন, একটু ঝালাই করে নেন। আর 2 নম্বর কথা হচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে একটু ক্রিটিক্যালাইজে চলে যাবো আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে ডুয়েটের প্রশ্ন যখন হয় তখন এগুলো থেকেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। এখান থেকে শূন্যস্থান, সঠিক উত্তর, তারপরে সত্য মিথ্যা, অনেক ধরনের প্রশ্নই হয়। সেক্ষেত্রে বেসিকগুলো ক্লিয়ার থাকলে খুবই সুন্দর সহজে উত্তর করা যায়। ওকে, আমরা এখন সামনের দিকে যেতে চাই। জি ধন্যবাদ, আপনারা বুঝেছেন, অনেকেই কমেন্ট করেছেন। আমি এখন সামনের দিকে যাব। তো আমরা আউটবাউন্ড নীতিতে ইলেকট্রনগুলো ডিজাইন করা শিখলাম। হ্যাঁ, ওকে, এখন আপনাদের একটা ছোটো প্রশ্নের উত্তর দিয়ে নতুন একটা টপিকে ঢুকবো। গতদিন একটা প্রশ্ন ছিল অণুগুলো গোলাকার কেন, মনে থাকার কথা তোমাদের। আজকে কিন্তু তোমরা অলরেডি একটা জিনিস খেয়াল করছো যে পরমাণু গোলাকার। তোমরা এখন নিজেরাই বলবা কেন গোলাকার। একটা পরমাণুতে যতগুলোই হচ্ছে নিউট্রন থাকুক তারা কই থাকবে, প্রোটন থাকুক তারা কই থাকে, সেন্টারটাকে কেন্দ্র করে। প্রথমে নিউট্রনগুলো, এরপরে প্রোটনগুলো গোলাকার আকারে থাকবে যেহেতু সেন্টার করে আছে। এরপরে ইলেকট্রনগুলো এরকমভাবে ক্রমান্বয়ে একটার পর একটা লেয়ার করে আছে। সোজা কথা, মনে করো আমি যদি একটা সেন্টার হই, সবার আগে আমাকে কেন্দ্র করে নিউট্রনগুলো, এরপরে প্রোটনগুলো, এরপর চারদিকে লেয়ার তৈরি করবে, করে করে কি ইলেকট্রনগুলো পড়বে। একটা লেয়ারে ইলেকট্রন কয়েকটা, এরপরে আরও 8টা, তারপরে 18টা, মনে করো আর কি, এরকমভাবে লেয়ার তৈরি করবে। তাহলে ফাইনালি যে শেপটা তুমি পাবা, এই শেপটা কেমন হবে? গোলাকার হচ্ছে।
যদি কখনো প্রশ্ন করা হয় পরমাণুগুলো গোলাকার কেন, তাহলে উত্তর হচ্ছে পরমাণুগুলোর ভিতরে যে স্থায়ী কণিকাগুলো রয়েছে বা পরমাণুর ভিতরে বিদ্যমান সকল কণিকাগুলো যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘূর্ণায়মান এবং অবস্থান করে থাকে, যার কারণে এরা দেখতে গোলাকার। সোজা কথা যে সেন্টার করে থাকে। মনে করো ধরো তোমরা 15 জন আছো, তোমাদের যদি বলা হয় তোমরা লাইন করে দাঁড়াও তো 15 জন, তাহলে ধরো 5 জন 5 জন করে দাঁড়াইলা, দেখতে কেমন হবে? আয়াতাকার মনে হবে, ঠিক কিনা? যদি তোমাদেরকে বলা হয় 15 জন আমাকে সেন্টার করে দাঁড়াও, তাহলে তোমরা আমরা কাছাকাছি আসো আর দূরে অবস্থান করো, যেরকমভাবে হোক, যেহেতু আমরা সেন্টার করছো আমাকে, মানে মাঝখানে আমাকে রেখে চতুর্দিকে দাঁড়াইছে, তার মানে এখন তোমরা হয়ে যাবা গোলাকার। সোজা কথা পরমাণুটা দেখতে গোলাকার প্রথমত আমরা পাচ্ছি কারণ এরা নিউক্লিয়াস নামক একটা কিছুকে সেন্টার করে বা কেন্দ্র করে অবস্থান করে। গেল। এখন আমরা গতদিন শুনছিলাম 118টা থাকে মৌল, এর ভিতরে 7টা থেকে দ্বিপরমাণুক অণু, এরপর একটা থেকে 4 পরমাণুক, একটা থেকে 8 পরমাণুক। ওকে, এখন বাকি যে 109টা আছে, এখানে তো 9টা গেছে, দেখো এখানে আছে একটা, এখানে এখানে 7টা, এখানে একটা, এখানে একটা, এই মোট 9টা। বাকি 109টা যে আছে এরা কিন্তু সবাই 1 পরমাণুক। তার মানে ধরো সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়ামের একটা অণু মানে একটাই পরমাণু। ওকে, তাহলে পরমাণু যা অণু তাই হচ্ছে। সেক্ষেত্রে সোডিয়ামের অণু আর পরমাণু দেখতে একই রকম হলে এদের 109টা অণু সবাইকে এখন গোলাকার বলা যায়, যেহেতু এদের অণুও যা পরমাণুও তা। ক্লিয়ার? এবার আসো এই যে যারা দ্বিপরমাণুক, এরা তাহলে গোলাকার হলে কি হবে? মনে করো ধরো এই একটা পরমাণু আর এই একটা পরমাণু, এখন দুইটা পরমাণু যদি পাশাপাশি আসে, মনে করো ধরো হাইড্রোজেন, দ্বিপরমাণু কালকে বলছিলাম মনে আছে? তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুটো যদি ভাবে কাছাকাছি আসে, দেখতে কেমন হচ্ছে? বলেন দেখতে কেমন হচ্ছে? দেখতে হয়ে যাচ্ছে এরা চায়ের মতো হয়ে গেছে। খেয়াল করে, ঠিক কিনা? এরা যদি চায়ের মতো হয় দেখতে, তাহলে তো এদের এরকম দেখতে হইলে তো এরা গোলাকার হইল না, ঠিক কিনা? ফসফরাসের কথা যদি P4 বলি, তাহলে একটা পি তো হচ্ছে গোলাকার, আরেকটা পি গোলাকার, আরেকটা পি যদি এদিকেও দাও, আরেকটা পি যদি এদিকে দাও, তা তো গোলাকার হচ্ছে না কোনোভাবে, হচ্ছে কি? তাহলে এটা থাকে কীভাবে? থাকে যেভাবে সেটা হচ্ছে লেয়ার করে, এরকম দেখো, এই একটা লেয়ার করবে, মনে করো এটা একটা হাইড্রোজেনের লেয়ার, আরেকটা লেয়ার হবে এর ভিতরে আর কি, যাদের সেন্টারগুলো একই জায়গায়। মনে করো, ইমাজিন করো, একটু মনোযোগ দাও। ঘটনা এমন, মনে করো এই একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা লেয়ারটা যদি এমন হয়, এমন, তাহলে আরেকটা হাইড্রোজেনের লেয়ারটা এরকম হবে। এবার এই পুরো শেপটা তুমি একটু চিন্তা করো, পুরো শেপটা দেখতে কেমন হচ্ছে? আবার গোলাকার হয়ে গেছে। খেয়াল করো, এই একটা শেপ, এই পাশ দিয়ে একটা শেপ, একটা রিং, মনে করো সাইকেলের চাকা। আমার কাছে অবশ্য লাইটগুলো আছে, এগুলো আমি দেখালেই পারতাম। আচ্ছা, দেখানো যাবে এগুলো সরাসরি করলে কেমন যে হয়? এবার এই ধরো, হ্যাঁ আমি বোঝানোর জন্য বলছি, এটা লাইট, এটা ধরো, এটা একটা শেপ না, আর একটা শেপ এই দিকে আর কি এরকমভাবে। তাহলে একটা যদি এই দিকে হয়, আরেকটা লাইট যদি এই দিকে নাও, তাহলে কেমন দেখাচ্ছে বলো তো দেখতে? আবার সাইকেলের রিংয়ের মতো, একটা এইদিকে একটা এইদিকে। এবার পুরো শেপটা চিন্তা করো, আবার গোলাকার হয়ে গেছে, এরকম আর কি। আমরা পরে আবার আলোচনা করবো এগুলোতে। তার মানে বোঝা গেল, আমরা যদি এরকমভাবে আলোচনা করি যে পরমাণু গোলাকার বা অণু গোলাকার কেন, তো পরমাণু গোলাকার হবে যেহেতু পরমাণুগুলো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবস্থান করে, তার কারণে পরমাণুগুলো গোলাকার। আর যারা বা যে সকল অণু 1 পরমাণুক, তারা তো গোলাকার হয়ে গেল, এবং যারা দ্বিপরমাণু কিংবা 4 পরমাণুক, তারা এমনভাবে অবস্থান করে যে তাদের সেন্টার একই জায়গায়, যার কারণে এরা গোলাকার হয়ে যায়। গেল। এখন আরেকটু সামনের দিকে যাই। ধরে নেন এই যে সোডিয়াম আছে, এই সোডিয়াম পরমাণু আমরা একটু আগে দেখলাম। এখন সায়েন্টিস্টরা বলতেছে প্রত্যেকটা পরমাণু হচ্ছে চার্জবিহীন। এটাকে অনেকভাবে বলা যায়। এটাকে বলা যেতে পারে বিদ্যুৎ নিরপেক্ষ। বিদ্যুৎ নিরপেক্ষ মানে কোনো চার্জ থাকে না। প্রশ্ন হতেই পারে এরা কেন চার্জবিহীন কিংবা কেন বিদ্যুৎ নিরপেক্ষ? উত্তর দিই, হ্যাঁ। সোডিয়ামের কথা যে বলতেছি সেটা আছে 11 নম্বরে এবং এটা আছে 23 নম্বরে। এখান থেকে আমরা দেখছি যে প্রোটন আছে 11টা, ইলেকট্রন 11টা, নিউট্রন এখান থেকে এটা বাদ দিলেই পাই 12টা, ঠিক কিনা? পেলাম। এবার সেটাকে ডিজাইন করা শুরু করি। ঠিক মাঝখানে থাকবে কে? নিউক্লিয়াস। নিউট্রনের চার্জ হিসাব হবে এরো চার্জ। একটু আগে পরমাণুর ডিজাইনে খেয়াল করছিলাম এরো ভর নিয়ে কাজ করছিলাম। এবার ভর না, চার্জ। তো নিউট্রন 12টা হয় হোক, কিন্তু চার্জ কত? 0। তাহলে 12টা নিউট্রনের চার্জ 0, আমি 0 লিখে দিচ্ছি এখানে, এতে কোনো চার্জ নাই। মনে আছে প্রোটনের চার্জ গতদিন লিখে দিয়েছিলাম +1.6 × 10⁻19, ইলেকট্রনের চার্জ -1.6 10⁻19। খেয়াল করো এরো চার্জ যা, এরো চার্জ তাই, খালি এর মাইনাস আর এর হচ্ছে প্লাস, ঠিক কিনা? তাহলে প্রোটন যেহেতু 11টা আছে, আমি 11টা প্রোটনের চার্জ এভাবে লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10, আল্লাহ জানে 11টা হয়েছে কিনা। 1 2 3 4
5 6 7 8 9 10 11 হয়েছে। হ্যাঁ 11টা, এই 11টা হচ্ছে প্রোটন গেল। এবার ইলেকট্রন কটা কও, ইলেকট্রন 11টা। এ চার্জ কেমন, মাইনাস চার্জ, তাই না? চার্জ কিন্তু একই, তাহলে একই চার্জ জন্য মাইনাস দিচ্ছে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা ইলেকট্রন। ইলেকট্রনের চার্জগুলো মাইনাস, প্রোটন চার্জগুলো প্লাস। এখন ঘটনা কি ঘটবে, আমরা একটা তত্ত্ব জানি, এই তত্ত্বটা বহুদূরের তত্ত্ব, আমরা এটা প্রমাণ করব না, জাস্ট মনে রাখো, বাট তোমরা নিজেরাও জানো যে বিপরীত চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, মানে আকর্ষণ করে, আর একই চার্জ একে অপরকে ডিটাচ করে বা হচ্ছে বিকর্ষণ করে আর কি, রিপিল করে আর কি। তাহলে ধরো প্লাস প্লাস একজন আরেকজনকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস বিকর্ষণ করবে, কিন্তু প্লাস মাইনাসে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। যার কারণে হয় কি, এই যে সোডিয়ামের 11টা প্রোটন দেখতেছো, এই যে প্লাসটা মাইনাসটাকে ধরবে, এটা এটাকে ধরবে, এটা এটাকে ধরবে, বুঝছো? প্রত্যেকটা প্লাস চার্জ প্রত্যেকটা মাইনাস চার্জকে রিসিভ করে। দেখো তো সব প্লাস চার্জ ভ্যানিশ কিনা, ভ্যানিশ। আবার বুঝো, একটা যে কোনো পরমাণুতে দেখবা যে পরিমাণ প্রোটন আছে ঠিক একই পরিমাণ ইলেকট্রন আছে। ধরো তুমি জিঙ্কের কথা যদি বলো, গতকাল জিঙ্ক দেখছিলাম 30 নাম্বার আছে, এটা 65তে ছিল, তার মানে প্রোটন আছে কটা, 30টা, ইলেকট্রন কটা, 30টা, আর নিউট্রন কটা আছে, 35টা। এখানে দেখো ইলেকট্রন আর প্রোটন কিন্তু সমান, এবং আমরা দেখতেছি যে এদের দুজনের চার্জও কিন্তু সমান। 11টা এখানে সোডিয়ামের কাছে 11টা প্রোটন ছিল, 11টা প্লাস, আর ইলেকট্রন ছিল 11টা, 11টা মাইনাস, এবং এদের চার্জ কিন্তু একই। যদি এমন হতো যে চার্জ বেশি, মনে করো প্রোটনের চার্জ +5 হইলো আর ইলেকট্রনের চার্জ -3 হইলো, তাও কিন্তু ফাইনালি কমিউলেটিভ করে বা ইকুয়াল করার পর কিন্তু +2 চার্জ অবশিষ্ট থাকতো, কারণ প্লাস চার্জ বেশি। কিন্তু এখানে এই ঘটনা ঘটতেছে না, কারণ দুইটা চার্জ একই, বোঝা গেছে? যার কারণে একটা চার্জ আরেকটাকে রিসিভ করার পরে বা আকর্ষণ করার পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে, চার্জ শূন্য হয়ে যাচ্ছে। শেষবারের মতো বলতেছি, যে কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান, এবং যেহেতু এদের চার্জগুলো একই, তার কারণে নিজেরা নিজেদেরকে আকর্ষণ করার পরে ভ্যানিশ করে ফেলে। আর যে নিউট্রনের কথা বলতেছি, সেই নিউট্রন আগে থেকেই চার্জ বিহীন, ওর কোনো বেলই নাই, সে 100টা থাক, কোনো সমস্যা নাই, কারণ ওর কোনো চার্জ নাই। বোঝা গেছে? চার্জের ক্ষেত্রে কোনো বেল নাই আর কি। তার মানে বোঝা গেল কি, যে নিউট্রনগুলো আগে থেকেই চার্জবিহীন, এবং যেহেতু একটা পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে, যাদের চার্জ একই হওয়ার কারণে এরা বা প্রত্যেকটা পরমাণু চার্জবিহীন কিংবা বিদ্যুৎ নিরপেক্ষ। আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। তাহলে একটা প্রশ্নের উত্তর আমরা পাইলাম, একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। 118টা যে মৌল বললো তারা, এই যে 118টা প্রত্যেকটা মৌলই হচ্ছে পরমাণু থাকা অবস্থায় চার্জবিহীন, কারো কোনো চার্জ নাই, এটুকু আমরা ক্লিয়ার। এবার আমরা দেখব যে চার্জ কখন হবে। তাহলে তোমরা অনেকেই এটা দেখে থাকবা যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিলে আমরা সোডিয়াম প্লাস বলি। তোমরা এটা দেখছো এর আগে, অনেকে এটা জানো আগে থেকে, যারা জানো না তাদের কোনো সমস্যা নেই। এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিলে এটা এনে প্লাস এভাবে লেখা যায়, এটা সিস্টেম। আর যারা আগে থেকে জানো তারা এরকম শুনছো মনে হয় বা দেখছো যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিলে সোডিয়াম প্লাস লেখা যায়। প্রশ্ন হচ্ছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দেওয়ার পরে আমরা প্লাস লিখি কেন, কোন শর্তে প্লাস লিখি, এটা আজকে বুঝবো। খুবই ভালো কথা, এখানে একটা মনোযোগ দাও, এখানেই বুঝতে পারবো। সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বাদ দাও, সোডিয়ামের ছিলটা কি আসলে, নিউট্রন ছিল, এখানে দেখো নিউট্রন ছিল 12টা, ইলেকট্রন ছিল 11টা, আর প্রোটন ছিল 11টা। এই তো ছিল সোডিয়াম নাকি? এখন একটা ইলেকট্রন বাদ দেওয়া মানে ইলেকট্রন হয়ে যাবে কয়টা, 10টা, ঠিক কিনা? ইলেকট্রন 10টা হইলে একটা মাইনাস চার্জের কমতি হয়ে যাবে, প্লাস চার্জ থাকবে ঠিকই, কিন্তু মাইনাস চার্জ একটা কম হবে। খেয়াল করো, কারণ তুমি একটা ইলেকট্রন ছেড়ে দিছো, কি হইলো খেয়াল করো, পুরোটার ভিতরে 11টা প্রোটন ঠিকই আছে, কিন্তু ইলেকট্রন হয়ে গেছে 10টা। এখন এই যে বাকি 10টা প্রোটন আছে, এরা তো সবাইকে রিসিভ করতে পারবে, কিন্তু এই যে প্রোটনটা আছে তো বারবার এরকে গিয়ে হিট করবে, বলবে আমার চার্জ গেল কই, আমি যে একজনকে আকর্ষণ করছিলাম সে গেল কই, আমার পার্টনার কই। ঘটনা কি বুঝছেন? ক্লিয়ার? ও বারবার এসে বিরক্ত করা শুরু করবে এই মৌলটাকে বা সেন্টারটাকে, যে আমার প্লাস কই, আমার চার্জ গেল কই, সরি আমার মাইনাস কই, আমার সাথী সঙ্গী কই। তো এই নিউক্লিয়াসটা বিরক্ত হয়ে এই সোডিয়াম প্লাসটাকে বলবে একটা কাজ করেন, আপনি মাথার উপরে একটা সিগন্যাল দেন এরকম প্লাস, যে আপনি এখানে বেশি আছেন, কারো যদি ইলেকট্রন বেশি থাকে আপনাকে সে দিয়ে যাবে। ভালো করে বিষয়টা বোঝেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং একটু ক্রিটিক্যাল ওপর। যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এন প্লাস হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কমে গেলে একটা প্রোটন বৃদ্ধি পেয়ে যায়, এই প্রোটনের চার্জটা অ্যাট্রাক্ট করার মতো কোনো ইলেকট্রন পায় না বলে সে এই পরমাণুটার মাথার উপরে চার্জিত অবস্থায় শো করায়। ক্লিয়ার? এটাকে আমরা বলি ক্যাটায়ন। মনে রাখবে এখন থেকে, ধনাত্মক আয়ন বলা হয় বাংলাতে,
আর এটাকে বলা হবে ক্যাটায়ন, ধনাত্মক আয়ন কিংবা এটাকে বলা যেতে পারে ক্যাটায়ন। তাহলে যদি প্রশ্ন করা হয় ক্যাটায়ন কি করে তৈরি করা হবে, একটা পরমাণু থেকে ইলেকট্রন ছেড়ে দিলে ক্যাটায়ন তৈরি হয়। হলো, এবার আসো ক্লোরিন থেকে একটা ইলেকট্রন যদি আমরা যোগ করি তাহলে আমরা কি লিখবো, ক্লোরিন মাইনাস, এটা অনেকে দেখছো। প্রশ্ন হচ্ছে এটা হয় কিভাবে, এই জিনিসটা দেখতে চাই। তাহলে আমি ক্লোরিনটা এখানে ডিজাইন করি। হ্যাঁ, ক্লোরিন কত নম্বরে আছে, 17 নম্বরে। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, কিন্তু আমি আপাতত 35 লিখে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। আপাতত 35, ধরো এটার ভর 35। তাহলে কী দাঁড়াবে, এখানে প্রোটন আছে কয়টা, 17টা। চার্জ যেহেতু শূন্য, ইলেকট্রন কাটা হবে 17টাই হবে। আর নিউট্রন কাটা হবে, এই 18, 35 থেকে 17 বাদ দাও, কাটা হবে 18টা। এটাকে চলো ডিজাইন করি। ডিজাইন করলে কী হবে, মাঝখানে পড়বে সেন্টার, নিউট্রন কটা পড়বে, নিউট্রন এখানে 18টা পড়বে, কিন্তু নিউট্রনের তো কোনো চার্জ নাই, সেই 18টা পড়ুক আর যে কটায় পড়ুক। প্রোটন আছে, প্রোটন কটা, 17টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17 গেছে, গেল। এবার আসো ইলেকট্রন, ইলেকট্রন কাটা, ইলেকট্রনও 17টা, এভাবে লিখতেছি। হ্যাঁ, ইলেকট্রন 17টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখন তুমি যদি একটা ইলেকট্রন যুক্ত করো তাহলে ইলেকট্রন কিন্তু একটা যুক্ত হওয়ার পরে হবে যাবে 18টা, মানে একটা ইলেকট্রন বেড়ে গেল। কি করবে, আগের ঘটনাটাই আবার, আগে থেকে যারা ইলেকট্রন আর প্রোটন ছিল তারা কিন্তু একজন আরেকজনকে রিসিভ করে একেবারে ব্যাপারটা ভ্যানিশ করে রাখছিল, আমি আর দেখাচ্ছি না, যেহেতু আগে থেকে 17টা প্রোটন 17টা ইলেকট্রন, মানে সবাই সবাইকে ধরেছিল। নতুন করে তুমি যে ইলেকট্রনটাকে আনছো তার জায়গা কই, তার সঙ্গে কি কেউ আছে, নাই। ও গিয়ে বারবার বিরক্ত করবে না একে, যে আমার সঙ্গী কই, আপনি যে আমাকে নিয়ে আসলেন এখানে, তো আমার প্লাসকে আমি কাকে ধরবো। তোকে বাইরে বের করে দেওয়া হয় যে তুই একটা কাজ কর, মাথার উপরে গিয়ে সিগনাল দে যে তুই একটা মাইনাস আয়ন হয়েছিস। ভালো করে বুঝবেন কি গেল, এই যে সোডিয়াম গেল, এই সোডিয়ামের কাছে দেখা গেল যে একটা প্লাস আয়ন হয়ে আছে যেটা এক্সট্রা। এই ক্লোরিনের কাছে এসে দেখা গেল যে এখানে একটা ইলেকট্রন রয়ে গেছে এক্সট্রা। এখন কোনো কারণে যদি এই সোডিয়াম প্লাসকে আর ক্লোরিন মাইনাসকে একত্রিত করা হয়, মনে করে তাকে কাছাকাছি নিয়ে আসা হলো, ঘটনা ভালো করে বুঝিয়েন, আমরা কিন্তু একটু পরে দেখবো এটা সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কেন, কীভাবে হলো, মনোযোগ দেবেন। এই সোডিয়াম কাছাকাছি নিয়ে আসা হলো, ক্লোরিন পাশাপাশি নিয়ে আসা হলো, দেখা গেল সোডিয়াম প্লাস মানে এখানে একটা প্রোটনের আধিক্য রয়ে গেছে, মানে একটা প্রোটন প্লাস হয়ে আছে, তাই না, যে কোনো সঙ্গী খুঁজে পায় নাই, আর এখানে ইলেকট্রনটা কোনো সঙ্গী খুঁজে পায় নাই। এ থেকে যখন কাছাকাছি নিয়ে আসা হবে, কাছাকাছি আসেন, কাছে আসেন একটু, তো ক্লোরিনকে কাছাকাছি, প্রোটনকে সোডিয়ামকে কাছাকাছি নিয়ে আসা হলো। দেখবে সোডিয়াম দেখতেছে ওর ওখানে একটা ইলেকট্রন বেশি, ঠিক কিনা, আর এই ক্লোরিন দেখতেছে ওখানে একটা প্রোটন বেশি। এ ভাবতেছে ওর কাছে আসলে ভালোই হয়, এ ভাবতে ওর কাছে আসলে ভালোই হয়, এই জন্য এরা কাছাকাছি এসে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। এবং যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো এইটা কিন্তু একটা অণু কিংবা এটা একটা যৌগ। যৌগ আমরা যে কারণে নাম দিচ্ছি মনে রাখবা, এটা একটা আলাদা মৌল, এটা একটা আলাদা মৌল, আমরা চিনি দুজনকে। যখন একাধিক মৌল একত্রিত হবে তখন তার নাম হবে যৌগ। এবং খেয়াল করো এটা যদি একটা অণু হয় তাহলে এখন একটা তত্ত্বে পৌঁছাবো, প্রত্যেকটাই অণু হবে চার্জবিহীন, মানে এই অণুর কাছে কোনো চার্জ নাই। কি করে বুঝবো, দেখো এই যে সোডিয়াম যখন ছিল তার কাছে একটা প্লাস কিন্তু এক্সট্রা ছিল, আর এই যে ক্লোরিন ছিল তার কাছে কিন্তু একটা এক্সট্রা মাইনাস ছিল, তার মানে এরা দুজন যখন একখানে আসবে, ধরে নিচ্ছে এটা সোডিয়াম এটা ক্লোরিন, তার মানে এর প্লাসটা সে কিন্তু এই মাইনাসের সাথে এসে অ্যাট্রাক্ট করে ফেলবে। ভালো করে বুঝে, এরা কিন্তু কাছাকাছি আসার একটা কারণ ছিল, ওর কাছে যে প্লাস ও কিন্তু তাকে দিতে যাচ্ছিল যে আমাকে নে প্লাস, আমি এই জন্যই যাচ্ছি যে প্লাস প্লাস, ও বলছে হ্যাঁ আমি মাইনাস 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 আসার পরে একখানে অ্যাট্রাক্ট হয়ে গেল। ঘটনা কি ক্লিয়ার? এই যে ঘটনাটা ঘটলো, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ এবং একটা চার্জবিহীন, যে কারণে সোডিয়াম পরমাণু অবস্থা থাকার সময় চার্জবিহীন ছিল, যখন এটাকে ক্যাটায়ন কিংবা ধনাত্মক আয়ন করেছিলাম তখন এটাতে প্রোটনের আধিক্য ছিল, চার্জের আধিক্য, প্রোটন এক্সট্রা ছিল, সোজা কথা। এখানে ক্লোরিন যখন একটা ইলেকট্রন হজম করলো, একটা ইলেকট্রন কোনো কারণে বাড়তি হলো, তখন এটা হয়ে গেল মাইনাস। এখন এটা একখানে হওয়ার পরে যৌগ তৈরি হলো মানে অণু আর কি, এবং এটা এখন চার্জবিহীন। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে ভাই আসলে এগুলো কি তৈরি হওয়ার রহস্য কি তাহলে প্লাস আর মাইনাস? না, তৈরি হওয়ার রহস্য প্লাস মাইনাস না, বরং তৈরি হওয়ার রহস্য অন্য জায়গাতে। আমি ওখানে যাব, আমি এই পর্যন্ত যতটুকু বুঝাইলাম আপনারা বুঝছেন কিনা এটুকুন শুধু বলেন। আমার সামনে যেতে হবে, এইটা সামনের অল্প কিছু আলোচনা মিলে একটা সামারি আমরা পাবো। আচ্ছা, এখান থেকে যেটুকু সামারি আমরা পাইলাম এটা এরকম আর কি, পরমাণু চার্জবিহীন বা বিদ্যুৎ নিরপেক্ষ, আবার অণুও চার্জবিহীন এবং বিদ্যুৎ নিরপেক্ষ। মাঝখানে অণু তৈরি হওয়ার আগে ইলেকট্রনগুলো আয়ন তৈরি করে, নাম হচ্ছে ধনাত্মক আয়ন। আচ্ছা, এখানে এটা বলতে ভুলে গেছি, যখন ঋণাত্মক আয়ন তৈরি করবে তখন এটার নাম হবে অ্যানায়ন, মনে রাখিও একটু, অ্যানায়ন, বা বাংলায় বলতে গেলে এটাকে বলা যেতে পারে ঋণাত্মক আয়ন।
বোঝা গেছে? ওকে। আর একটা অণু কী হবে? অণু যখন তৈরি হয় তখন সাধারণত যৌগ তৈরি হয়। যৌগ আমরা তাকেই বলবো যখন একাধিক মূল একত্রিত হবে এবং অণুগুলো হয়ে থাকে চার্জবিহীন। এতটুকুন বুঝলে আমি সামনে যেতে পারবো। কোত্থেকে যে কমেন্ট দেখছিলাম তাও তো ভুলে গেছি। আচ্ছা, তারেকুল ইসলাম লিমন, এখান থেকে কমেন্টগুলো দেখি আমি। হ্যাঁ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। হ্যাঁ, ঠিক বলেছেন তারেকুল ইসলাম লিমন ভাই। শরীফ হাসান ভাইয়া, ইলেকট্রন তো প্রোটনের থেকে 1800 গুণ হালকা, 1800 বেশি, হ্যাঁ 1843 গুণ সম্ভবত। এর ফলেও কি আকর্ষণ করে চার্জ নিরপেক্ষ হয়? না না না, এর ফলে না। মূলত নিরপেক্ষ হওয়ার যে কারণ সেটা হচ্ছে প্লাস মাইনাস আর কি, অন্য কোনো কারণ নেই আর কি। হ্যাঁ, যৌগ চার্জবিহীন। শরীফ হাসান ভাই, যৌগ চার্জবিহীন। জি, বাকিরা বলছেন বুঝছেন। প্রণয় ক্লিয়ার, মিলন হাসান ক্লিয়ার। ওকে, আপনারা যথেষ্ট বুঝতে পারছেন মনে হচ্ছে। আর একটু লাইনে থাকেন, আমরা সামনের দিকে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন সামনের দিকে যাব। এবার আসবে টুইস্ট। হ্যাঁ, এবার মূল টুইস্ট আর কি, সেই মজা লাগবে এবার, খেয়াল করি আর কি। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা ক্লাস টাস কখনো করেনি বা এরকম, অনেকে আসা পর আগে থেকেই জানতে পারে এরকম, তো আমি মানে আপনাদেরকে পণ্ডিতই করতে বলতেছি এরকম না, তবে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলো জিনিস অনেকেই জানলেও মেন বিষয়টা বোঝে না। খেয়াল করবে, এখন এই মেন বিষয়টা ঢুকবো, যে বিষয়টা খুবই মজার। মানে এটা আমিও অনেকদিন পর বুঝতে পারছি আর কি, যে আসলে আমি যখন অ্যাডমিশন এসে তখনই বুঝতে পারছি, তার আগে আমিও জানতাম না আর কি। তো আমিও ধরে নিচ্ছি আপনারা ওরকমই আর কি, এই জন্য এরকমটা বলতেছি। খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বিয়োগ হয়ে গেলে সোডিয়াম প্লাস, আমি এই কথাটা বলতেছিলাম একটু আগে, খেয়াল করছেন? প্রশ্ন হচ্ছে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হবে কেন? আমরা ইলেকট্রনের কথা কি জানতাম, সেটা স্থায়ী কণিকা। মানে সোডিয়ামের কথা বলতেছি, এই সোডিয়াম 11 নম্বরে আছে, পারমাণবিক ভর 23। আমরা এটাকে বিশ্লেষণ করে পাইছিলাম 11টা আছে প্রোটন, 11টা ইলেকট্রন, নিউট্রন আছে কটা, 12টা, ঠিক কিনা? এখন এই তিনজনকে নামকরণ করা হয়েছিল স্থায়ী কণিকায়, স্থায়ীরা তো থাকার কথা, তো বের হচ্ছে কেন? মানে এই যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে দিয়ে সোডিয়াম প্লাস করছি, ইলেকট্রনটা বের করে দিচ্ছি কীভাবে, কীভাবে সম্ভব? এটা একটু খেয়াল করো। সোডিয়াম আমরা জানি কি একেবারে সেন্টারে আছে নিউক্লিয়াস, প্রোটন আর নিউট্রন নিয়ে কোনো কথা নাই, এরা ভিতরে ঢুকে গেল, এরা হচ্ছে প্রোটন আর নিউট্রন। এই কালো দাগটার ভিতরে আছে প্রোটন আর নিউট্রন, থেকে জায়গাটা 11টা ইলেকট্রন আছে। 11টা ইলেকট্রনের বিন্যাস তোমরা একটু আগে দেখছিলাম, 1s2 ছিল, 2s2 ছিল এবং ছিল 2p6, এরপরে ছিল 3s1, তোমাদের মনে থাকার কথা। সেই হিসাবে কি দাঁড়ায়, 1s2 মানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় কক্ষপথে প্রথমে এসের জন্য 2টা ইলেকট্রন, আর পির জন্য 6টা, 1 2 3 4 5 6, মনোযোগ। এটা 3 নাম্বার লেয়ার, ইলেকট্রন অনলি একটা। আমি শুরুতেই বলছিলাম এই কথা, আজকের ক্লাসে শুরুতেই, যে রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে এই যে ইলেকট্রনগুলো আছে, এই যে কক্ষপথগুলো দেখতেছেন, এই কক্ষপথগুলো ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে শুরু করে, ঘুরতে থাকে এভাবে ঘুরে। এবং তখন যারা ঘুরে, এরা যখন ঘুরে তখন কীভাবে ঘুরে, সৌরজগতে গ্রহগুলোর মতো, মানে সবাই ঘুরে, একজন দুজন না, ফির সবাই। মনে করে একটা কক্ষপথ ইলেকট্রন ঘুরতে, এর পরে কক্ষপথে যারা ইলেকট্রন আছে ওরাও ঘুরতেছে। ক্লিয়ার? ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে প্রথম কক্ষপথটা দেখতেছেন, এই যে প্রথম কক্ষপথ, এই কক্ষপথ ইলেকট্রন কটা, 2টা, এটা একটা, এটা এখানে একটা। এ যখন ঘুরে এখানে আসে, এ তখন ঘুরে এখানে যাবে। আমি এখানে কিছু কথাবার্তা আপনাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি, এই বিষয়গুলো একজাক্ট এরকমই হবে ঘটনা এমন না। পরবর্তীকে তথ্যের একটু উলটপালট করবো, আমি নিজেই করবো, আপনাদেরকে বলে দেবো যে এটা এরকম না হয় এরকম হবে। বাট এখন ভালো মতো বোঝানোর জন্য কিছু কথা বলতেছি, এগুলা মোটামুটি ঠিকঠাক, প্রায় 90% প্লাস ঠিকঠাক, অল্প একটু প্লাস এদিক সেদিক হবে আর কি, আমি সেটা পরবর্তীতে বলে দেবো। খেয়াল করো, এই যে প্রথম 2টা ইলেকট্রনের কথা বললাম, এই ইলেকট্রনটা ঘুরে এখানে আসবে, এইটা ঘুরে এখানে যাচ্ছে, মনোযোগ। পরবর্তী লেয়ার ইলেকট্রন ছিল 8টা, 1 2, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8। কী হবে, এই ইলেকট্রনটা তখন ঘুরে এখানে আসবে, এটা তখন এখানে, এটা তখন এখানে, এটা তখন এখানে, এটা এখানে গেলে এটা এখানে, এটা এখানে গেলে এটা এখানে। বোঝা গেছে? বোঝার জন্য বলতেছি, খেয়াল করেন। এই ইলেকট্রনটা এখান থেকে যখন এখানে আসবে, তখন এই ইলেকট্রনটা ঘুরে কিন্তু এখান থেকে এখানে আসবে এবং এটা এখান থেকে এখানে যাবে। ওই একই সময়ের ভিতরে যখন এই ইলেকট্রনটা ঘুরে এখানে আসলো, এখন এটা কক্ষপথটা অনেক ছোট না, জায়গাটা কিন্তু অনেক ছোট। এখন ওই সময়ের ভিতরে এই ইলেকট্রনটাকে এই রাস্তাটা ঘুরে এখানে আসতে হবে। কিছু বুঝছেন? এত কিছু না বুঝলে এভাবে সহজ করে বুঝলেও হবে। এই ইলেকট্রনটা যখন এখান থেকে এখানে আসে, এটা এখান থেকে এখানে যায়, রাস্তাগুলো দেখো ছোটো ছোটো, কিন্তু এখান থেকে এটা এখানে, এখান থেকে এটা এখানে, এখান থেকে এটা এখানে, মানে এ যখন এখানে, এটা আবার তখন এখানে, এ তখন এখানে, আগেরটা এখানে, তার আগেরটা এখানে। ক্লিয়ার? এরকম আর কি।
ধরো কক্ষপথ ইলেকট্রনগুলো এখানে আছে, এটা যখন এখানে গেল, এটা তখন এখানে, এইদিকে গেলে এদিকে। কিন্তু লাস্ট কক্ষপথ ইলেকট্রন কটা গো? অনলি একটা। পুরো কক্ষপথ যদি কোনো ইলেকট্রন নাই, ওকে ঘুরতে হবে কীভাবে? এ যখন এখান থেকে এখানে আসবে, এ তখন এখান থেকে এখানে গেলে পুরো রাস্তার করে এখানে আসবে। তার মানে এরা সবাই আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু বাইরে যে ইলেকট্রনটা আছে এভাবে ঘুরতেছে, ভিতরেটা কিন্তু এভাবে ঘুরতেছে আস্তে আস্তে করে। একদম ভিতরেটা আরও আস্তে ঘুরতেছে, এরপরেরটা একটু জোরে ঘুরতেছে, আর বাইরেগুলো এভাবে ঘুরতেছে। কি দাঁড়াইলো? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন, এই ইলেকট্রনটার স্পিড অনেক বেশি। এখন স্পিড বেশি হলে কী সমস্যা? ভালো করে বুঝেন। বলা হচ্ছে যে একটা ইলেকট্রন যত বেশি সেন্টার থেকে দূরে যাবে, যেটা সেন্টার, এখন এই সেন্টার থেকে একটা আকর্ষণে কিছু তারা আটকে আছে। মানে ধরো এটা আমি একটা কিছু তোমাদেরকে নিয়ে দেখাই, সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। আচ্ছা, এই চার্জারটাই নেই। হ্যাঁ, আচ্ছা, একটা মাউস পেয়েছি, এটা নেই, খেয়াল করো। এটা এখানে দেখো, আমার হাতটার সাথে কিন্তু মাউসটা আটকে, মানে তারটা আটকে আছে। তো এখন যখন এটা ঘোরাবো, যদি জোরে 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 যখন অনেক জোরে ঘোরাচ্ছে, তখন আমার হাতের সাথে বিকেন্দ্রীকরণ বল বেড়ে যাচ্ছে। দুই ধরনের বল হয়, খেয়াল করেন। এই বলগুলোর নাম লিখে দিই। একটা হচ্ছে কেন্দ্রীভূত বল, এটাকে কেন্দ্রমুখী বলি, কেন্দ্রমুখী বল। আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। দুই ধরনের বল হয়। এটাকে অনেক সময় বিকেন্দ্রমুখী বলও বলা যেতে পারে। কোনো কোনো বই এটাকে বিকেন্দ্রমুখী বলও বলছে আর কি। কখনো কেন্দ্র বিমুখী অথবা বিকেন্দ্রমুখী, একই জিনিস। কেন্দ্রমুখী বল যা, এইটা তার উল্টা। এখন এই যে কাছাকাছি ইলেকট্রনটা, ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা থেকে এটা অনেক কাছাকাছি। তো কাছাকাছি হলে কি আকর্ষণটা বৃদ্ধি পায়। মনে করো এখানে যখন এটা কাছাকাছি আছে, অনেক কাছাকাছি আছে, ধরো এরকমভাবে কাছাকাছি আছে, এটা আস্তে আস্তে ঘুরতেছে। তার মানে আমার হাতের সাথে কিন্তু এর আকর্ষণ অনেক বেশি, হাত থেকে ছুটে যাবে না সহজে। একটু দূরে চলে গেল, স্পিড একটু বাড়লো, তার মানে আকর্ষণ একটু কমবে। আরও যদি দূরে চলে যায়, যত বেশি দূরত্ব বাড়বে আকর্ষণ কমবে, এটা তো একটা তত্ত্ব। আবার স্পিড যত বেশি বাড়বে, তত বেশি হাত থেকে ছুটে যাওয়ার প্রবণতা বাড়তেছে। এটা যদি অনেক স্পিডে ঘুরে, তাহলে যে কোনো সময় হাত থেকে ছুটে যেতে পারে। সোজা কথা, ইলেকট্রনগুলো দূরত্ব যত বাড়ে এবং স্পিড যত বাড়ে, তত বেশি তাদের কেন্দ্র বিমুখী বল বৃদ্ধি পেতে থাকে। কেন্দ্র বিমুখী বল মানে কেন্দ্র থেকে ছুটে যাওয়ার প্রবণতা বাড়ে। ক্লিয়ার? এখন আমরা একটা তত্ত্ব শিখবো যে এই যে ইলেকট্রনগুলো আমরা দেখি, প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে অলস। এরা জীবনেও চায় না ঘোরাফেরা করতে। এই যে ঘোরাঘুরি করতেছে না, ঘুরতে চায় না, তাহলে কি হয়? এই ইলেকট্রনটা যেমন, যখন এদের কথা চিন্তা করবে, বলবে যে এরা কত আরামে এরা ঘুরতেছে, এখানে থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে মাত্র এইটুকুন রাস্তা, এখান থেকে এইটা, তো এখান থেকে যখন এখানে যে আমাকে এই রাস্তা পুরোটা ঘুরে আসতে হয়, কত কষ্ট আমার। বুঝছেন কিছু? তো হয় কি দেখেন, আমরা এই যে ভিতরে প্লাসগুলোর কথা বলছিলাম না, অনেকগুলো প্লাস ছিল ভিতরে যারা ওদেরকে রিসিভ করতো। তো এই একটা প্লাস, যে প্লাসটা ওকে ধরতো না একটা প্লাস ওকে, এই প্লাসটা বারবার এসে ওকে মানে বলবে আর কি যে এই ও ইলেকট্রন তো খুবই সমস্যা ওকে নিয়ে, ও দেখে এত স্পিডে ঘুরে, ওকে তো ধরাই যায় না। নিউক্লিয়াসকে যদি বিচার দেয়, নিউক্লিয়াস তো নিজেও কথা বলবে যে হ্যাঁ, ওই এমনি দূরে আছে আর এত স্পিডে ঘুরে, ওকে আমার আকর্ষণ করে রাখাও সম্ভব না, খুবই ঝামেলা হয়ে যায়। ভালো করে বুঝছেন, ওদের নিজেদের মধ্যে সেটা কথোপকথন হচ্ছে। আবার বলছে, সোডিয়ামের লাস্ট কক্ষপথে যে একটা ইলেকট্রন অন্য যে কোনো ইলেকট্রনের থেকে স্পিড বেশি, দূরত্ব বেশি, যার কারণে এই যে ভিতরের প্রোটনটা আছে, যে প্রোটনটা তার জন্য বরাদ্দ, যেহেতু ওকে আকর্ষণ করার দায়িত্ব ছিল ওর, সে এখন বারবার করে বিচার দিচ্ছে নিউক্লিয়াসের কাছে যে ওর স্পিড অনেক বেশি, দূরত্ব অনেক বেশি, ওকে ধরতে আমার অনেক কষ্ট হয়ে যায়। কিছু বলছেন? এই যে সোডিয়ামের কথা এতক্ষণ থেকে বলতেছিলাম, এই সোডিয়ামকে যদি কোনো কারণে ধরেন এখন ক্লোরিন, এইটাই এখন ক্লোরিনটা যদি কাছাকাছি নিয়ে আসি, ক্লোরিন কত নাম্বার আছে? 17 নাম্বারে। এর বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p5। এটার বিন্যাস করে দেখো, এরকম হবে। একটু আগে বিন্যাসের নমুনা দেখাইছিলাম, 1s 2s 2p 3s 3p5। বুঝছো? এই দেখো, 2 2 4 10 12 5 17। তার মানে প্রথমে 2টা, এরপরে 8টা, 8 2 10 11 12 13 14 15 16 17। খেয়াল করো, ক্লোরিনের ভিতরে 7টা ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে। এখানে একটা জায়গা কিন্তু ফাঁকা। এই দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা। এগুলো কাছাকাছি না? এটা থেকে এটা কাছাকাছি, এটা একটা কাছাকাছি, খালি দূরে কোনটা? এই যে এখান থেকে এটা দূরে, এই জায়গাটা ফাঁকা। যদি কোনো কারণে এই সোডিয়ামটাকে ক্লোরিনের কাছাকাছি নিয়ে আসা হয়, মনে করো একে কাছাকাছি নিয়ে আসা, দুইজনকে কাছাকাছি, ধরো একটা সোডিয়াম এখানে আছে, আমি এই ক্লোরিনকে কাছাকাছি নিয়ে আসা আছে,
তো সোডিয়াম ইলেকট্রনটা জোরে জোরে ঘুরতেছে, এই ইলেকট্রনটা অনেক স্পিডে ঘুরতেছে। এ যখন এর পাশ দিয়ে ঘুরবে তখন দেখতেছে না এখানে একটা জায়গা ফাঁকা, ওর খুবই লোভ হবে যে যদি খালি কোনো কারণে এখান থেকে এখানে লাফ দিতে পারতাম, পারতো না? যদি খালি কোনো কারণে এখান থেকে এখানে লাফ দিয়ে যেতে পারতাম, অনেক আরামে থাকতে পারতাম। কারণ এখানে গেলে অনেক আস্তে আস্তে ঘোরা লাগবে, আমার এত রাস্তা ঘুরতে ভালো লাগে না। কারণ এই যে শুরুতেই বলছে একটা তত্ত্ব, ইলেকট্রনগুলো সবাই অলস, সবাই, কেউ চায় না জোরে জোরে ঘুরতে, সবাই অলস। হবে কি, যখনই সোডিয়াম আর ক্লোরিনকে কাছাকাছি নিয়ে আসবেন, কাছাকাছি নিয়ে আসলেই তৈরি হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। আমরা কেমিক্যাল রিয়াকশন কিংবা রাসায়নিক বিক্রিয়া পড়ব, ওখানে দেখবা একটা তত্ত্ব আছে, তোমরা এটা অনেকে জানতে পারো আর কি। মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার প্রধান শর্ত হচ্ছে মৌলগুলোকে সংস্পর্শে আসতে হয়, কাছাকাছি আসা লাগে। কাছাকাছি না আসা পর্যন্ত এরা কখনোই একে অপরের সাথে যুক্ত হয় না, ওকে। তার মানে সোডিয়ামকে যখন ক্লোরিনের কাছাকাছি নিয়ে আসা হলো, ক্লোরিনের এই অতিরিক্ত উত্তেজিত ইলেকট্রন দেখতে পায় এখানে ক্লোরিনের ক্ষেত্রে এর থেকে কম অস্থিতিশীল একটা মৌল আছে যার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন শর্ট। সো এখানে এসে যাওয়ার চেষ্টা করবে, এখানে এসে যখনই লাফ দিয়ে চলে যাবে তার মানে একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। এখন বলা শুরু করবে আমার সিগন্যাল কই, আমার সঙ্গী সাথী কই গেল, সোডিয়াম প্লাস হয়ে গেল। এই যখনই লাফ দিয়ে এখানে চলে গেল, ক্লোরিন কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। একটু পরে এরা দুজন কিন্তু একত্রিত হওয়ার পরে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। প্রশ্ন যেখানে ছিল যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হলে সোডিয়াম প্লাস হয় কেন, এটা আমি একটু আগের টপিকে দেখাইছিলাম। এখন যেটা জানলাম যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয় কেন, প্রশ্ন এটা হয় কেন, উত্তর হচ্ছে সোডিয়ামের একটা ইলেকট্রন বের হওয়ার কারণ, যেহেতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন অনলি একটা, অথচ শেষ যে কক্ষপথ, এটা কত নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, তাই কিনা? সোডিয়ামের যে 3 নম্বর কক্ষপথ, এই 3 নম্বর কক্ষপথের আউটবাউন্ড নীতি অনুসারে 3-এ এস ছিল, পি ছিল, ডি ছিল। তারপর ইলেকট্রন 2টা, 6টা আর এখানে 10টা, প্রায় 18টা ইলেকট্রন থাকার কথা এই কক্ষপথে। না হয়ে আছে কয়টা, একটা। স্পিড অনেক বেশি, কি হয়েছে তাতে, কেন্দ্র বিমুখী বল বেড়ে গেছে, আকর্ষণের থেকে বিকর্ষণ বেশি হয়ে গেছে, লাফ দিয়ে অন্য জায়গায় চলে গেছে, যার কাছে গেছে ওটার নাম কি, ক্লোরিন। একত্রিত হয়ে গেছে দুজনেই, উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন হতে পারে এরকমটা যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, একটু আগে দেখছিলাম আমরা যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ এবং সেটা চার্জ নিরপেক্ষ। যদি কখনো প্রশ্ন করা হয় এরকমভাবে যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার কারণ কি, সোডিয়াম এবং ক্লোরিন এর একত্রিত হওয়ার পর সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার কারণ কি, উত্তর হবে এরকম যে সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌল, যেখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকার কারণে এই মৌলটা অস্থিতিশীল এবং এই ধরনের মৌলকে সাধারণত বলা হয় পরিপূর্ণ অস্থিতিশীল। তার মানে এটা খুবই উত্তেজিত একটা মৌল, লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন, ওরা প্রচুর স্পিডে ঘুরে, বোঝা গেল। অপরদিকে ক্লোরিন আংশিক অস্থিতিশীল একটা মৌল। আংশিক অস্থিতিশীল কেন বলা হচ্ছে, কারণ ক্লোরিন কিন্তু সোডিয়ামের মতো খুব উত্তেজিত ছিল, ঘটনা এমন না। ওর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 7টা ছিল, ইলেকট্রন যদি আরেকটা বৃদ্ধি পায় ভালো হয়, কারণ এই যে এখানে ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটা পূর্ণ হলে ক্লোরিনের লাভ। এখানে কিন্তু একটা প্রশ্ন ছিল এরকম, খেয়াল করো, মনে করো ধরো সোডিয়ামের ইলেকট্রনটা লাভ দিয়ে এখানে গেল, তো ক্লোরিনকে লাভ দিয়ে এখানে আসতে দিবে? ক্লোরিনকে আসলে ঠাকা আছে যে এখানে আসতে দেয়, একটা ঠাকা কিন্তু আছে, খেয়াল করে কিরকম। এই যে ইলেকট্রনগুলো আছে, যারা এই ইলেকট্রনটা এখান থেকে এখানে দৌড় মারে, এটা এখানে আসে, এটা তখন এখানে আসে, এটা তখন এখানে আসে, এটা তখন এখানে আসে, তো এখানে থেকে এখানে কিন্তু ইলেকট্রন আগে ছিল না, এখানে বেশি রাস্তা ঘোরা লাগে। তো ধরো এই যে ইলেকট্রনটা আছে যদি একে প্রপোজ করে যে আমি এখানে আসতে পারবো, আপনাদের কক্ষপথে আমি ঢুকতে পারবো, এই যদি প্রশ্ন করে, তো এরা সবাই সিদ্ধান্ত দিবে কি যে হ্যাঁ এখানে আসেন, ভালো হয় আমাদেরও। কারণ ওই জায়গাটাতে আসলে আমরা এই জায়গাগুলোতে আস্তে আস্তে ঘুরে ঠিকই, কিন্তু ওখানে গ্যাপ আছে একটা, বেশি জোরে ঘোরা লাগে। তা আপনি যদি আসেন আমাদের উপকারে, আপনি আসেন, সমস্যা নেই। এভাবে কিন্তু মানে এদের প্রপোজটা রিসিভ করা হয়, তৈরি হয়ে গেল Cl-। এজন্য বলতেছি যে ক্লোরিন রাসায়নিক বন্ধনে কিংবা সোডিয়াম ক্লোরাইড তৈরি করার পূর্বে ক্লোরিন কিন্তু ছিল আংশিক অস্থিতিশীল মৌল, মানে একটুখানি অস্থিতিশীল ছিল, ওর একটা ইলেকট্রন হলে ভালো হয়, যার কারণে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, এবং দিন শেষে সোডিয়াম ক্লোরাইড যে যৌগ তৈরি হলো সেটা একটা অণু এবং সেটা আবার চার্জবিহীন। আমরা কি বুঝছি? কতটুকুন আলোচনা আজকে হলো আমি একবার বলে দিচ্ছি। আলোচনার আজকে যে টপিক ছিল বা আলোচনা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন থেকে পরমাণুটা ডিজাইন কেমন, প্রথমে এটা দেখাইছিলাম, প্রোটন নিউট্রন ইলেকট্রন কী করে থাকে। এরপর ইলেকট্রনগুলো যেরকমভাবে থাকার কথা সেটা আমরা আউটবাউন্ড নীতি থেকে টেনে আনছি, আনার পরে লেয়ার করে 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 এখন ইলেকট্রনগুলো দেখছি, দেখার পরে আমরা এখন পরমাণু সাজাতে পারি। এবার দেখা গেল কি যে পরমাণু থেকে ইলেকট্রন বের হয় কিংবা ইলেকট্রন ঢুকতে পারে। প্রশ্ন হচ্ছে কেন ইলেকট্রন ঢুকবে বা কেন বের হবে? উত্তর হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর কারণে। বোঝা গেল?
তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কম বা বেশি হওয়ার কারণে মৌলগুলো অস্থিতিশীল হয়। নিজেরা স্থিতিশীলতা অর্জন করার জন্য একজন আরেকজনকে ইলেকট্রন দান করতে পারে কিংবা গ্রহণ করতে পারে, এভাবে তৈরি হতে পারে যৌগ। প্রশ্ন হতে পারে তাহলে কি সবসময় মৌলগুলো ইলেকট্রন দান কিংবা প্রদান করবে? না, এরকম না ঘটে অন্য কিছু ঘটতে পারে, এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। আজকে আমি এখন আপনাদের একটু কমেন্টগুলো দেখতে চাই, যতটুকুন গেল আপনারা বুঝছেন কি না। কয়টা বাজে? রাত 10:41। আচ্ছা, আজকে হচ্ছে আর বেশি সময় হচ্ছে টানবো না আর কি। কোথেকে দেখছি? হ্যাঁ, এখান থেকে। সাধারণ মিয়া, বুঝছে স্যার, ধন্যবাদ ভাই আপনাকে। শরীফ হাসান, নিষ্ক্রিয় হওয়ার জন্য। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলছেন, নিষ্ক্রিয় হওয়ার জন্য। আমরা পরের দিনে তত্ত্বে উঠবো আর কি। বিভিন্ন তত্ত্বগুলো আমরা পরবর্তী দিন দেখবো আর কি। মানে আমরা অনেকগুলো তত্ত্ব পাবো, এই তত্ত্বগুলো আমরা আগে মুখস্থ করবো না, নিজেরা অবজার্ভ করবো। যেমন এই যে আপনারা জানেন না যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হলো, সোডিয়াম প্লাস। আমি কিন্তু আজকে শুধু এইভাবে দেখে দিতে চাই না, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে জিজ্ঞেস করতেছিলাম যে প্লাস তুই পাইলি কই, তুই মাইনাস কেন, তুই এখানে আসছিস কেন, তুই এটা পাইলি কই, বানাইলি কেন, এভাবে কিন্তু এভাবে শিখলে দেখবেন যে মজাও লাগতেছে এবং আপনি একেবারে ভিতরের যে বেসিকগুলো আছে এটা আপনি ক্লিয়ার হতে বাধ্য। ওকে, আর প্রথম দিকে দেও, এই জন্য হচ্ছে আমি একটু আস্তে যাচ্ছি আর কি। এমডিএস হাল ফয়সাল, অষ্টক এবং দুইয়ের নিয়ম পূরণের জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অষ্টক বলতে অক্টেট আর দুই বলতে ডুপ্লেট বা ডুয়েট বলা হয় নিয়মকে। এই নিয়মটা পূরণ করার জন্য এই ঘটনা ঘটে থাকে। আখতারুজ্জামান রিপন বলছেন, গ্রেট, ধন্যবাদ ভাই আপনাকেও। সরলের পথে যে বুঝছি, ধন্যবাদ ভাই। ভাইয়া, পরমাণুর প্রত্যেকটি কক্ষপথের ইলেকট্রন ঘূর্ণনের সময় কি একই? হ্যাঁ, টাইমগুলো একই ভাই, এটা ভালো কথা বলছেন আপনি। ও যেটা বলছে ঘটনা কেমন, যে ধরে এ যখন এখানে আসে, এ তখন এখানে আসা লাগে, তার মানে এর টাইম আর এর টাইম কি একই? হ্যাঁ, টাইম একই, যার কারণে ঘূর্ণন বেশি। বুঝতেছেন? মনে করেন অ্যাট এ টাইম একে ওই সময়ের ভিতরে এইটুকুন রাস্তা যাইতে হয়, কিন্তু ওই একই সময় জোরে রাস্তা যাইতে হয়। ধরেন আপনাকে বললাম যে আপনি একটা সার্কেল 1 মিনিটে ঘুরে আসবেন, তা আপনার থেকে একটা বড় সার্কেল আরেকজনকে দিলাম যে আপনি ওইটা 1 মিনিটে ঘুরে আসেন, তো যাকে বড় সার্কেল দিয়েছে খবর খারাপ হয়ে যাবে না? বেশি স্পিডে আসা লাগবে, ঘটনাটা তাই। ক্লাসকে প্রতিদিন হবে ভাই ক্লাস না, এই পেজে দেওয়া আছে, বুঝছেন, রুটিন দেওয়া আছে, এই অনুসারে হবে। এশাল ফয়সাল, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড যৌগ এবং লবণ, ধন্যবাদ, রুটিন দেওয়া আছে গ্রুপে, ধন্যবাদ ভাই। মহুয়া ভাইয়া, প্রতিদিন ক্লাস 9:30। আচ্ছা, মহুয়া যে বলছেন, হ্যাঁ ভাইয়া, ক্লাস প্রতিদিন 9:30 হবে এবং ক্লাসগুলো প্রতিদিন না, যেদিন হবে এটা রুটিন দেওয়া আছে একটা, দেখেন এই পেজে আর কি। রাকিব সরকার ভাই, আপনাকে ধন্যবাদ। ভাইয়া, নিউটনের কাজ কি? আসলে নিউটনের কোনো কাজ নাই। হ্যাঁ, নিউটন না, ঠিক না, এটা হবে নিউট্রন। আর নিউট্রনের কাজ একেবারে নাই বললেও ভুল হবে। নিউট্রনের মাধ্যমে আমরা না আইসোটোপ তৈরি করবো, পরবর্তীতে দেখবেন আর কি, পরে ক্লাস বা তারপর ক্লাস এসে দেখবেন। প্রথম 3-4টা ক্লাস আমাকে একটু সময় দেন, আপনারা যারা ক্লাস করছেন আপনাদেরকে অন্তত বলি যে আপনারা এই ক্লাসগুলো সিরিয়ালি দেখেন, উপকারে দেবে, অনেক উপকারে দেবে ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব, তবে আমি প্রথমের দিকে একটু আস্তে যাই। হ্যাঁ, আমাকে একটু প্রথমের দিকে আমাকে প্রেশার দিয়েন না, আপনারা খালি নিজেরা সুন্দর করে বুঝতে থাকেন। আপনি 4-5টা ক্লাস পরে বা 6টা ক্লাস পরে দেখবেন, আপনাকে আমি যখন নিজে সামারি বলবো যে ভাই দেখেন কতটুকুন আলোচনা করছি, তখন আপনি দেখবেন যে হ্যাঁ, সেই বোঝা বুঝতেছেন ইনশাআল্লাহ, আপনারা নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, গেল। এখন হচ্ছে আর কি নিউট্রনের কোনো কাজ, ওই যে নিউটনের কাজ বললাম আইসোটোপ তৈরি করাতে। মতিউর রহমান, ধন্যবাদ ভাই আপনাকে। মহুয়া, জি ভাইয়া, আমার কাছে রুটিন আছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। তাহলে আজকে কটা বাজে দেখো? আজকে 10:44 বাজে। আজকে আর নিচ্ছি না। হ্যাঁ, অলরেডি যেহেতু 10:44 বাজে, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, তাহলে হচ্ছে আজকে থাকেন, আজকে আর কন্টিনিউ করতে যাচ্ছি না। পরে ক্লাস ইনশাল্লাহ সামনের দিকে যাব। এখন কতটুকুন গেছে একটু, হ্যাঁ, কেউ লাইভ থেকে যাবা না প্লিজ, যারা আসো একটুখানি দাঁড়াও, আমাকে 2টা মিনিট আর সময় দাও, 2 থেকে 3 মিনিট প্লিজ। যে পর্যন্ত আলোচনা হলো, হ্যাঁ, তোমরা একটা সামারি করবা। এখন ওই যে ক্লাস তোমরা বলছিলা না অনেকে কীভাবে লিখবা, ক্লাস নোট করবা, ওই যে আমি এটা বলতেছি, হ্যাঁ, তোমরা করবা কি, একটা খাতা নিবা আর কি। তো আমাদের কেমিস্ট্রি এটার জন্য অনেক বেশি পেজের খাতা নেওয়ার দরকার নেই, বড় জোর আপনার 150 থেকে 200 পেজের একটা খাতা নেবেন, নিয়ে উপরে লিখে রাখবেন কেমিস্ট্রি অনলাইন ক্লাস মনে করেন আর কি। আপনার কাজ হচ্ছে খালি সিরিয়ালি তুলবেন, কোনো কথা নাই। আমার ক্লাসগুলো ওই ধরেন আমার ক্লাস আজকে করলেন না, তো ক্লাসগুলো গেল। এখন ক্লাসে আপনি কি করছেন, আমি এইভাবে যেভাবে লিখছি এভাবে লিখছেন আপনারা, তো লেখার পর আমি কিছু কথা বলতেছি না, এই কথাগুলো কিন্তু আপনি ভুলে যাবেন শিওর। তা আপনি করতে পারেন সেটা হচ্ছে এইভাবে লিখতে পারেন যে ভাইয়া, অথবা উপরে আমার নামটাও লিখে নিতে পারেন যে ভাইয়া বলছে এরকমটা, আমি যা বলছি কথাগুলো লিখে নেবেন এখানে। আমার কথাগুলোকে আবার সূত্র বা তত্ত্ব বলে চালায়েন না ফির। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন না এই কিছুদিন পরে এই কথাগুলো সব ভুলে যাবেন আর কি, খালি দেখবেন কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী এগুলো কথা লেখা আছে। আমি কিন্তু অনেকগুলো কথা বলতেছি, কথাগুলো সমন্বয় করে দেখে আঁকাচ্ছি। তো চেষ্টা করতে পারেন আপনি এভাবে হেডফোন একটা কানে দিয়ে সুন্দর করে শুনবেন আর সবগুলো কথা লিখে রাখবেন, চিত্রগুলো আঁকা রাখবেন, একটার পর একটা করে চিত্র আঁকাবেন, তাহলে দেখবেন কি আপনার কাছে একটা সুন্দর নোট হয়ে থাকতেছে, যেটা আপনি 3 মাস পর দেখলেও কাজে দিবে। বোঝা গেল?
আর আপনারা যদি এমন কেউ হন, ধরেন আজকে ক্লাসটা প্রথম দেখতেছেন, তাহলে আপনার জন্য রিকোয়েস্ট, আপনি যে গত ক্লাসটা হয়েছে ক্লাসটা দেখে আসেন। এরকম আপনারা যতজনকে পাবেন, ধরেন আপনার একটা বন্ধুকে আপনি আজকে ইনভাইট করছেন যে আজকে তুই ক্লাসে আয়, তাহলে ওকে আগে বললেন তুই ক্লাসে আসার আগে আগের 3-4টা ক্লাস হয়ে গেছে, ওগুলো আগে দেখে আসেন, নইলে আবার ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে মূলত ইয়ার কথা আর কি। কি বলে, তোমরা কীভাবে পড়বা বা কীভাবে হচ্ছে খাতায় নোট করবে, এটা আর কি। খাতায় নোট করার সময় আপাতত আমি যা করাচ্ছি এটুকুন দিলেই হবে। আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে ছোটো ছোটো কন্টেন্ট করে আপলোড করে দিতে পেজে, দিলে আপনারা ওইটার মতো করে নোট টোট করে সুন্দর করে রাখতে পারবেন আর কি। কে কীভাবে নোট করতেছেন যদি আমাকে দেখাতেও চান, পরবর্তীতে আমি ওয়ে তৈরি করে দিব। সেক্ষেত্রে যদি কারো নোটগুলো কারেকশন করে দেওয়া লাগে আমি সেটাও করবো। এর আগে যে ব্যাচগুলো ছিল তারা অনেকে নোট করতো, হ্যাঁ, নোট করে আমাদেরকে দেখাতো, বলতো আর কি। তো আমাদের যাদের নোটটা অনেক সুন্দর মনে হতো ওদেরটা আবার আমরা আপলোড দিতাম আপনাদের পেজে, দিয়ে করতাম কি যে বাকি যারা আছে নোট টোট করে, যারা কম বুঝছো বা ইয়া করছো, তারা একটু দেখে নিতে পারো এখান থেকে আর কি। ওকে, আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু নোট টোট প্রোভাইড করে দেওয়া যায়। আমাকে দু একজন জিজ্ঞেস করেছিলেন গত ক্লাস থেকে আজকে, মানে মাঝখানে মনে হয় গতকালকে আর কি, কয়েকজন ফোন করেছিলেন আর কি, যে ভাইয়া এখন তো এই চাপ সেই চাপ, টিউশনি করাই আর অনেক কিছু, এটার মধ্যে কীভাবে সামলাবো। আপনাকে না দুইটা তত্ত্ব বলি, এটা একটা গল্প আর কি, হ্যাঁ শুনে যান, শুধু 1 মিনিট একটা গল্প বলি আর কি। লাইফের একটা সিস্টেম হচ্ছে কেমন, আমি এটা কোনোভাবে, আমি গল্পভাবে নিবা, হ্যাঁ, অন্য কোনোভাবে নেওয়ার দরকার নেই আর কি। এটাকে আমি এভাবে বলি যে জাতে মাতাল তালে ঠিক। এটাকে সংক্ষিপ্ত রূপে এরকমভাবে বলি যে জিএমটিটি, এটা ভার্সিটিতে আমাদের খুব চলতো আর কি। জিএমটিটি মানে জাতে মাতাল তালে ঠিক। এটা কি কেন বলতাম বা কীভাবে বলা হতো, গল্প বলা হতো এরকমটা আর কি, যে একজন লেবু বিক্রেতা লেবু বিক্রি করতেছিল আর কি। তো যখন সে লেবু বিক্রি করতেছিল, একজন লেবু কিনতে আসছে, আসার পরে বলতেছে ভাই আমাকে 20 লেবু দেন তো। তো যে লেবু বিক্রি করতেছিল সে লেবু দিচ্ছে সমানে আর কি। তো লেবু দেওয়ার সময় দেখা যাচ্ছে সে মাঝে মাঝে 3টাতে হালি দিয়ে দিচ্ছে, 1 হালি 4টা না দেখে 3টা করে দিচ্ছে, 3টা 1 হালি 1 হালি 2 হালি এভাবে গুনতেছে আর কি। তো যে লেবু কিনতেছে বলছে ভাই দাঁড়ান আপনি লেবু দিতে গিয়ে মাঝে মাঝে 3টা করে দিচ্ছেন কে, হালি তো 4টাতে হয়। তো এখন যে লেবু বিক্রি করতেছে সে বলতেছে ভাই মাথা গরম আছে, যা করতেছে নেন তো, এত কথা বলবেন না। তো এখন যে লেবু কিনতেছে সে বলতেছে ভাই মাথা যদি আপনার গরমই হয়, আপনি তো মাঝে মাঝে 5টা করে লেবু দিতে পারেন, 5টা তো দিচ্ছেন না, দিচ্ছেন তো 3টা করে। এখন যে লেবু বিক্রি করতেছে সে বলতেছে মাথা কি আমার অত গরম হয়েছে, খেয়াল করেন, সে বলতেছে যে মাথা কি আমার অতটাই গরম হয়েছে যে আমি 5টা করে দেবো। আপনারা খেয়াল করেন, তার মাথা গরম হলেও কিন্তু সে লেবু 4টা করে 5টা করে দিচ্ছে না, দিচ্ছে কিন্তু 3টা করে। এটার মানে সেটা হচ্ছে সে কিন্তু তার জায়গায় অনেকখানি স্বার্থপর। আমি আপনাদেরকে স্বার্থপর হওয়ার গল্প বলতেছি তা না, বরং আমি বলতেছি যেটা, যে যাতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে। এটার যে গল্পের প্রবাদ, এই প্রবাদটা সামারি এরকম, আপনার টিউশনি আছে, আপনি এখন র্যাকেট খেলেন নইলে আপনার ভালো লাগে না, আপনার অন্য অন্য বন্ধুবান্ধব আছে, আপনার বিকালে হাঁটতে যেতে হয়, আপনি সকালে উঠতে পারেন না, আপনি যাই করেন দিনটাকে আপনি একটু কম্প্রেস করে নেন। দেখেন আমাদের যখন স্বপ্ন অনেক বড় থাকে তখন একটু না সাইড করতে হয় জিনিসপত্র, একটু সাইড করতে একটুখানি আড়াল হতে হবে আপনাকে। 1-1.5-2 ঘন্টার জন্য একটু আড়াল হবেন। 9:30 থেকে ক্লাস করতে, ক্লাসগুলো ফ্রি হচ্ছে, আপনার জন্য অনেক বড় অপরচুনিটি বলে মনে করি আর কি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। যেমন এই জন্য হচ্ছে যে আপনারা যখন লাইভ ক্লাসগুলো পাচ্ছেন, এখন যদি কোনো কারণে করতে না পারেন, রাত 12টা 1টা ভোরবেলা আপনি যখনই সময় পান তখনই করে নেন ক্লাসগুলো, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাসে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্যন্তই। পরবর্তী ক্লাস কি ক্লাস হবে, কখন হবে একটু দেখে নেবেন। পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।